আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের এই দুর্যোগের সময় তোমাদের অনলাইনে আমাদের গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে তার পরবর্তী থেকে তোমাদের আলোচনা করা হচ্ছে। প্রথমে আমার পরিচয় মোহাম্মদ মামুনুর রহমান, ফোন নম্বর 01712263881। আজকে তোমাদের পড়াবো একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আচ্ছা, তো তোমাদের পর্যাবৃত্ত ধর্মের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পর্যায় সারণী, পর্যাবৃত্ত ধর্ম ইত্যাদি নিয়ে। আজকে তোমাদের পর্যায় সারণীর মধ্যে গ্রুপ 1A আর গ্রুপ 2A, এই গ্রুপ 1 আর গ্রুপ 2 কে কি নামে ডাকা হয়? এই গ্রুপটা কি নামে ডাকা হয়? তোমরা জানো যে গ্রুপ 1 এ আছে হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 1 এ হাইড্রোজেন ব্যতীত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এগুলোকে একত্রে বলা হচ্ছে ক্ষার ধাতু। এগুলোকে বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। এক নম্বর গ্রুপের মৌলসমূহকে কেন ক্ষার ধাতু বলা হয়? আমরা এটাকে ক্ষার ধাতু নামে ডাকলাম কেন? কারণ এক নম্বর গ্রুপের মৌলসমূহ অত্যন্ত সক্রিয় এবং এ সমস্ত মৌলের সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সহজে অপসারিত হয়ে আয়নিত হতে পারে, আর এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। উদাহরণস্বরূপ আমরা সোডিয়াম দিয়ে দেখাই। উদাহরণ, সোডিয়াম ধাতুকে যখন আমরা পানির সঙ্গে বিক্রিয়া করি তখন সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন উৎপন্ন হলো। তাহলে এটাকে আমাদের বলা হচ্ছে তীব্র ক্ষার। এটাকে বলা হয় তীব্র ক্ষার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার তৈরি করলো। অনুরূপভাবে আমাদের পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি আমাদের তীব্র ক্ষার উৎপন্ন করে। তাহলে আমরা এই কারণে গ্রুপ 1 নম্বর মৌলসমূহকে বলা হচ্ছে ক্ষার ধাতু। আচ্ছা, ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমরা এই 6টি মৌলসমূহকে একত্রে ক্ষার ধাতু বলতে পারি। আর গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই 6টা মৌলকে আমরা বলতে পারি হচ্ছে মৃৎক্ষারীয় ধাতু। এখন গ্রুপ 2 নম্বর গ্রুপের মৌলসমূহকে মৃৎক্ষারীয় ধাতু বলা হয় কেন? এখানে 3টা কথা আছে। প্রথমে আছে ধাতু, তারপরে ক্ষারীয়, তারপরে মৃৎ। আমরা জানি যে ধাতুর বৈশিষ্ট্য, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় ইলেকট্রন দান করে তারা সাধারণত সবসময় তারা ধাতু হয়। আর ক্ষারীয় বলতে বুঝি হচ্ছে যে সমস্ত ধাতুসমূহ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার বা ক্ষারক উৎপন্ন করে তাদেরকে ক্ষারকীয় বা ক্ষারীয় বলা হয়। আর মৃৎ শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি। তাহলে আমরা বলতে পারি যে 2 নম্বর গ্রুপের মৌলসমূহের যৌগসমূহ, যেমন ম্যাগনেসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট ইত্যাদি 2 নম্বর গ্রুপের মৌলসমূহের যৌগ
যা মাটির ভেতরে যৌগরূপে অবস্থান করে। এই কারণে এই সমস্ত মৌলসমূহকে বলা হচ্ছে মৃৎক্ষারীয় ধাতু। আমরা একটা উদাহরণস্বরূপ দেখাই, ম্যাগনেসিয়াম প্লাস পানি, অথবা ম্যাগনেসিয়াম বা ম্যাগনেসিয়ামের অক্সাইড যে দেখাতে পারি, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস পানি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্ষারক। এখানে যেমন তীব্র ক্ষার উৎপন্ন করছে, কিন্তু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের তীব্রতা সোডিয়াম হাইড্রোক্সাইডের চেয়ে কম, কিন্তু ক্ষারক হিসাবে আমরা চিহ্নিত করলাম এটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 2 নম্বর মৌলসমূহকে এক নামে ডাকা হচ্ছে মৃৎক্ষারীয় ধাতু, কারণ এই সমস্ত ধাতু মাটির উপাদান রূপে থাকে এবং পানির সাথে বিক্রিয়া করে এরা ক্ষারক উৎপন্ন করে। তাহলে আমাদের ক্ষারীয় ধাতু এবং মৃৎক্ষারীয় ধাতু সম্পর্কে আলোচনা করলাম। এরপর তোমাদের এস ব্লক মৌলসমূহ সম্পর্কে মোটামুটি ধারণা শেষ। এখন তোমাদের আলোচনা করবো হচ্ছে পি ব্লক মৌলসমূহ। পি ব্লক মৌল কোনগুলোকে বলে? আমরা জানি যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে গমন করে, তাহলে সেই সমস্ত মৌলসমূহকে বলা হচ্ছে পি ব্লক মৌল। মৌলকে বলা হচ্ছে পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌল কোন মৌলসমূহ, কত নম্বর গ্রুপ? আমরা জানি যে গ্রুপ 1 আর গ্রুপ 2 গেল হচ্ছে ক্ষার ধাতু ও মৃৎক্ষারীয় ধাতু। এরপর আমাদের 13 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 15, 16, 17, 18, এই 13, 14, 15, 16, 17, 18 এই 6টা গ্রুপকে আমরা পি ব্লক মৌলের গ্রুপ বলবো। আমরা যদি প্রথমে 18 নম্বর গ্রুপের দিকে যাই, তোমরা সবাই জানো যে 18 নম্বর গ্রুপের নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। আমার দেখা যাচ্ছে যেখানে এই 7টি মৌল 18 নম্বর গ্রুপের। এই গ্রুপকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ, নিষ্ক্রিয় মৌলসমূহের গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত মৌলসমূহকে কেন নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল? নিষ্ক্রিয় গ্যাস এই জন্য বলা হয় যে এই সমস্ত মৌলসমূহ সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এরা গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ, এই জন্য এরা হচ্ছে গ্যাস। আর এদেরকে নিষ্ক্রিয় বলার কারণ এই প্রত্যেকটা মৌলসমূহের সর্বশেষ ইলেকট্রন, হিলিয়ামে সর্বশেষ ইলেকট্রন 2টো, আর বাকি নিয়ন থেকে অর্গানিজম পর্যন্ত 8টি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আমরা সবাই জানি যে 8টি করে ইলেকট্রন পূর্ণ থাকলে পরে এই সমস্ত মৌলসমূহ ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন বর্জন করে না। যেহেতু এই সমস্ত মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন করে না, সেহেতু এরা নিষ্ক্রিয়। তবে এরা হচ্ছে শর্ত সাপেক্ষে নিচের মৌলসমূহ কখনো কখনো শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। এই কারণে এই সমস্ত মৌলসমূহকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আচ্ছা, এরপরে 18 নম্বর গ্রুপের আগের গ্রুপ 17 নম্বর গ্রুপ। আমরা 17 নম্বর গ্রুপের মৌলসমূহকে নাম ডাকি হ্যালোজেন। হ্যালোজেন তাহলে দেখি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসনিন, আর আমাদের আরেকটা টেনিসিয়ান নামে একটা নতুন মৌল পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এই মৌলসমূহকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন গ্রুপ। 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। এখন প্রশ্ন হচ্ছে যে এই 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন গ্রুপ কেন বলা হয়?
হ্যালোজেন শব্দের অর্থটা কি? আমরা জানি যে হ্যালোজেন শব্দটা এসছে দুটো শব্দের সমন্বয়ে, হ্যালস আর জেনাস, এই দুটো শব্দের সমন্বয়ে এসছে। হ্যালস শব্দের অর্থ সি সল্ট, হ্যালস শব্দের অর্থ সি সল্ট অর্থাৎ সামুদ্রিক লবণ। সি সল্ট মানে সামুদ্রিক লবণ, আর জেনাস শব্দ হচ্ছে প্রডিউসার বা উৎপাদনকারী। তাহলে এই সমস্ত মৌলসমূহের ধাতব যৌগসমূহ যেমন সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড ইত্যাদি আর কি, এই সমস্ত মৌলের লবণসমূহ সামুদ্রিক পানিতে উৎপন্ন হওয়ার জন্য এদেরকে সি সল্ট প্রডিউসার অর্থাৎ হ্যালোজেন বলা হয়। জেনাস শব্দের অর্থ হচ্ছে প্রডিউসার। তাহলে আমাদের বলতে পারছি যে গ্রুপ 17 নম্বর গ্রুপের মৌলসমূহ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন, টেনসিয়াস আমরা এক নামে বলা হয় হচ্ছে হ্যালোজেন। তবে সাধারণভাবে হচ্ছে এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটাকেই হ্যালোজেন হিসাবে বেশি ভাবা হয়। আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে 17 পরে পূর্বের গ্রুপ 16 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ। আচ্ছা, 16 নম্বর গ্রুপের মৌলসমূহের নাম অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এবং আর একটা আছে প্লুটোনিয়াম। এখানে আমাদের এই মৌলসমূহ হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল এবং এরা প্রত্যেকেই সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে গমন করে। আর এই 16 নম্বর গ্রুপের মৌলসমূহকে কি নামে ডাকা হয়? 16 নম্বর গ্রুপের মৌলসমূহকে ডাকা হচ্ছে চালকোজেন। চালকোজেন শব্দের অর্থটা কি? চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী মৌলসমূহ। এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম ইত্যাদি মৌল আছে। এই গ্রুপের সর্বোচ্চ মানে প্রথমে যে মৌলটা আছে আমরা এটাকে চালকোজেন গ্রুপ বললে আমরা গ্রুপের শুরু থেকে বলতে পারি যে এটা অক্সিজেনের গ্রুপ, এটা ফ্লুরিনের গ্রুপ, এটা হিলিয়ামের গ্রুপ, এভাবে বলা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই সমস্ত মৌল আকরিক রূপে ভূপৃষ্ঠে পাওয়া যায়, যেমন কপার গ্লাস, কিউপ্রাইট, মালাকাইট, অ্যাজুরাইট ইত্যাদি আমরা হচ্ছে আকরিক হিসাবে ভূগর্ভস্থ বিভিন্ন জায়গাতে পাই। এই কারণে এই সমস্ত মৌলসমূহকে এক নামে বলা হয় হচ্ছে চালকোজেন। আচ্ছা, এবার 15 নম্বর গ্রুপ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং ম্যাক্রোভিয়াম। এই মৌলগুলো নিচের মৌলগুলো পরবর্তীতে আবিষ্কৃত। আমরা এই সমস্ত মৌলসমূহকে আমরা বলতে হচ্ছে নিক্টোজেন। নিক্টোজেন শব্দের অর্থ শ্বাসরোধকারী। দেখা যাচ্ছে যে নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় টাইপের মৌল। এটা যদি বহু ব্যবহৃত হওয়া যায়, আমরা যদি এটা শ্বাসের সাথে গ্রহণ করি তাহলে আমাদের শ্বাসটা বন্ধ হয়ে আসবে। তাহলে এগুলো আমাকে বলছে একবারে নিক্টোজেন। এছাড়া আমাদের আরও দুটো গ্রুপ আছে, 13 নম্বর গ্রুপ এবং 14 নম্বর গ্রুপ। এই গ্রুপের বিশেষ কোনো নাম নেই, যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এবং নোহনিয়াম। আচ্ছা, এর গ্রুপের 13 নম্বর গ্রুপ। আর 14 নম্বর গ্রুপের মৌলসমূহ হচ্ছে কার্বন, সিলিকন, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, কার্বন সঙ্গে কার্বন, টিন, লেড এবং টিন, লেড আর ফ্লুভিয়াম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এই নিচের মৌলসমূহ অনেক পরে আবিষ্কৃত। বেশিরভাগ বইগুলোতে তোমরা দেখতে পাবে উপরের গুলি বেশি উল্লেখ করা থাকে। আমাদের 13 নম্বর গ্রুপ আর 14 নম্বর গ্রুপের মৌলসমূহ বিশেষ কোনো নাম নেই। তো আমরা বলতে এটা বোরনের গ্রুপ, এটা হচ্ছে আমরা কার্বনের গ্রুপ বলতে পারি। আচ্ছা, এবার তোমাদের আলোচনা করব পি ব্লক মৌলসমূহ।
কি কি ধরনের মৌল নিয়ে গ্রুপটা গঠিত, ধাতব মৌল না অধাতব মৌল? আমরা সবাই জানি যে ধাতব মৌলসমূহ আর অধাতব মৌলসমূহের মাঝখানে কিছু মৌল থাকে, যে সমস্ত মৌলগুলো একই সাথে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম প্রদর্শন করে। এ ধরনের প্রদর্শন করা মৌলসমূহকে বলা হচ্ছে উপধাতু বা অপধাতু, ইংরেজিতে মেটালয়েড বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত মৌলসমূহকে 3 ভাগে ভাগ করতে পারে, ধাতু, অধাতু এবং অপধাতু। আমরা দেখতে পাচ্ছি যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি সব অধাতু, অক্সিজেন, সালফার, সিলিনিয়াম এগুলো দেখতে পাচ্ছি, সিলিনিয়াম তো অপধাতু। এখানে নাইট্রোজেন, ফসফরাসটা অধাতু, আর্সেনিকটা অপধাতু, নিচেরগুলো আবার ধাতু। এরকম করে দেখা যাচ্ছে যে আমাদের বোরনটা অধাতু, অ্যালুমিনিয়ামটাকে আমরা ধাতু, গ্যালিয়াম, ইন্ডিয়ামের মতো ধাতু। তাহলে আমরা হচ্ছে গ্রুপ পি ব্লকের সম্পূর্ণ মৌলসমূহকে আমরা 3 প্রকারেই দেখতে পাই। ধাতব মৌল সেগুলো যেগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার সময় ইলেকট্রন দান করে, আর অধাতব মৌল রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার সময় ইলেকট্রন গ্রহণ করে, এবং অধাতুর সাথে যখন যুক্ত হয় তখন তারা ইলেকট্রন শেয়ার করে। আর যে সমস্ত মৌলগুলো একই সাথে ধাতব এবং অধাতব ধর্ম প্রদর্শন করে সেই সমস্ত মৌলকে বলা হয় হচ্ছে অপধাতু। আচ্ছা, এবার তোমাদের আলোচনা করব গ্রুপ 13 মৌলসমূহের মধ্যে বোরন, অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করি। বোরন, অ্যালুমিনিয়াম, এদের ইলেকট্রন বিন্যাস করে দেখি কেন এদের 13 নম্বর গ্রুপে আসলো। বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, 1s2, 2s2, 2p1। অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে বোরনের পারমাণবিক সংখ্যা 5, এটা সর্বশেষ ইলেকট্রন পি অরবিটালে গমন করেছে একটি ইলেকট্রন, কিন্তু আমাদের দ্বিতীয় পর্যায়ে 3 আর 2 আর 1 3টি ইলেকট্রন। যেহেতু এটা পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয় করতে গেলে সংখ্যার সাথে 10 যোগ করতে হয়, এটা হচ্ছে 13 নম্বর গ্রুপ। আর অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, এখানেও 3টি ইলেকট্রন আছে, 10 যোগ করলে এটা হচ্ছে 13 নম্বর গ্রুপ, তৃতীয় পর্যায়ে। আচ্ছা, আমরা এখন বোরন ও অ্যালুমিনিয়ামের কিছু অক্সাইডের ধর্ম সম্পর্কে আলোচনা করব। স্পেশালি তোমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের ধর্মটা আলোচনা করব। আচ্ছা, অ্যালুমিনিয়ামের অক্সাইড যেমন এটা, অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা অ্যালুমিনা নামেও ডাকতে পারি। অ্যালুমিনিয়াম অক্সাইডের ধর্মটা কেমন? এটা অম্ল ধর্ম না ক্ষার ধর্ম? আচ্ছা, আমরা যদি অম্ল ধর্ম প্রমাণ করতে চাই তাহলে তীব্র ক্ষারের সাথে বিক্রিয়া করব, আর যদি ক্ষার ধর্ম প্রমাণ করতে চাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম অক্সাইড যখন সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন সোডিয়াম অ্যালুমিনিয়াম প্লাস পানি, আর অ্যালুমিনিয়াম অক্সাইড যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এটা লবণ, এটাও লবণ। তাহলে যে সমস্ত মৌলের অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে সেই সমস্ত মৌলের অক্সাইড সমূহকে বলা হয় উভয়ধর্মী অক্সাইড, অর্থাৎ এরা অম্ল ধর্ম প্রদর্শন করে, এরা ক্ষারক ধর্ম প্রদর্শন করে। কিন্তু আমরা আগের গ্রুপে পড়েছি যেটা 1 নম্বর গ্রুপ এবং 2 নম্বর গ্রুপের মৌলের অক্সাইড সমূহ যখন পানির সাথে বিক্রিয়া করে এরা শুধুমাত্র ক্ষারই তৈরি করে, এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি গঠন করে, কিন্তু ওরা কোনো উভয়ধর্মী নেই, শুধুমাত্র ক্ষারক ধর্মী। আর আমাদের গ্রুপ 13 অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে উভয়ধর্মী। এরপর তোমাদের আজকে এ পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের
ডি ব্লক মৌলসমূহ নিয়ে আমরা ডি ব্লক মৌলসমূহ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তোমরা এই পর্যন্ত ভালো থাকো। সকল ভিউয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।